বিথি দিগদর্শকে ধরে আস্তে আস্তে তার ঘরের বিছানায় শুয়ে দিল, গায়ে কমফোর্টার জড়িয়ে দিল, কিন্তু তাও কাঁপুনি থামছে না দিগদর্শকের। কপালে হাত রাখলো বিথি। ব্যাস, অজান্তেই বিথির চোখের পানি ভর্তি হলো, কিন্তু কেন তা বুঝলো না। এই মানুষটা যে খুব অসহায় তা ভালোই বুঝলো সে, তবে এই জন্য কি বিথির চোখে পানি এলো? বিথি দিগদর্শকের বেডের পাশে একটা বক্স পেল, সেখানে ছোটখাটো সব ধরনের ওষুধ, সেবাজনিত আসবাবপত্র পেল, থার্মোমিটারও পেল। সেটা দ্বারা ঝটপট দিগদর্শকের টেম্পারেচার পরীক্ষা করে নিল। 102 ডিগ্রি টেম্পারেচার দেখে বিধির চোখ কপালে উঠল। মুখ অসহায় করে নিজেকে দোষারোপ করতে লাগলো বিতি। নিশ্চয়ই দিনের বেলায় অমন ঝাল ফুচকা খাওয়ানোর কারণে এমন হয়েছে। বিতি এবার সত্যিই জোরে কান্না করতে ইচ্ছে করলো, নিজের এই ফালতু ভুলের জন্য। দিগদর্শক সমানে কি যেন বিড়বিড় করেই যাচ্ছে, তা শোনার প্রবল আগ্রহ জাগলো বিধির। সেইভাবেই ঝুঁকতে লাগলো দিগদর্শকের দিকে, কান বাড়িয়ে দিল দিগদর্শকের মুখে। দিগদর্শকের মুখে গরম নিঃশ্বাস বিধির কানে আসতেই সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। তড়িৎ বেগে দিগদর্শকের কাছ থেকে সরে আসলো, জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। মুহূর্তেই কি হলো তা অজানা। মুখ দিয়ে বিড়বিড় করে বিতি বলল, আপনি আমার জন্য সম্পূর্ণরূপে হারাপ। দূর থেকে যতটুকু করার ততটুকুই করব। হ্যাঁ। সেখানে ঠাই বসে জলপট্টি দিয়ে দিল বিথি। এখন একটু একটু জ্বর কমেছে দিগদর্শকের। রান্নাঘর থেকে চুপি চুপি খাবার এনে দিগদর্শককে খাওয়ালো। খাওয়া শেষে ওষুধ খাইয়ে দিল। 10 মিনিট পরেই জ্বরটা বেশ কমে এলো। দিগদর্শকও গভীর ঘুমে আচ্ছন্ন হলো। বিতির এখানে এখন থাকাটা উচিত না, আবার এখান থেকে চলে যেতেও মন চাচ্ছে না, কিন্তু চলে তো যেতেই হবে। দিগদর্শক সমানে বিড়বিড় করেই যাচ্ছে, তাই স্পষ্ট কানে আসছে না বিতির। আই ওয়ান্ট রিভেঞ্জ। বিতির কানে কথাখানা যেতে পুনরায় আবার স্পষ্টভাবে শোনার পায়তারা চালায়। বিতি বেশ আনমনে পাকা গিন্নিদের মতো করে বলতে লাগলো, মানুষটা আসলেই ঝামেলার। আপনি না আপনি ভালো আছেন, আর না আমি থাকতে পারছি। আমার হয়েছেটা কি এটাই তো বুঝতে পারছি না। দীর্ঘশ্বাস ফেলে ফের বলে, গেলাম আমি। এই বলে 2 পা এগিয়ে যায় দরজার দিকে। আবার অসহায় মুখে দিগদর্শকের পানে তাকালো। মানুষটা এখনো সমান তালেই কাঁপছে। বিথি আবার সেদিকে এগিয়ে গেল। কাঁপুনি বন্ধ করার জন্য কি করা যায় তা ভাবল কিছুক্ষণ। পরক্ষণে বিছানার অন্য পাশ থেকে কোরবালিশটা নিয়ে দিগদর্শকের পাশে লম্বালম্বিভাবে দিল এবং বলল, মনে করুন এটা আপনার বউ। এই কথা কানা দিগদর্শকের কানে পৌঁছালো। পিটপিট করে চোখ খুলে বিতির দিকে তাকাল এবং গলা টান করেই বলল, বউ নেই বলে খোটা দিচ্ছ? আমার বউই গেছে আপনাকে খোটা দেওয়ার। আমি কে যে খোটা দিব? অনেক কিছুই হতে পারে। এখন আপাতত আউট হও রুম থেকে। গেট আউট। থাকলাম না আপনার ঘরে, গেলাম আমি। এই বলে হনহনিয়ে রুম ত্যাগ করে বিথি। সকাল 6টা। ইতি ছাদে এসে দাঁড়িয়েছে, গায়ে পাতলা চাদর জড়ানো। হালকা কুয়াশা আর ঠান্ডা হওয়ায় শরীরে কাঁপুনি ধরিয়েছে। সারা রাত ঘুমাতে পারেনি সে। ইঞ্জেকশন পুশ করার পর থেকে বাহুতে এক টানা ব্যথা, তার উপর আবার নতুন এক টেনশন এসে জুটেছে মাথায়। ছাদের এদিক থেকে ওদিক পায়চারা করছে ইতি, মুখে কি যেন বিড়বিড় করছে নিরন্তর। সিদ্দিকী বেগম ফজরের দিক থেকে এসে জানালেন, আজ নাকি নিধিকে দেখতে আসবে পাত্রপক্ষ। ব্যাস, খবরটা শোনা মাত্রই নিধি ফেস ফেস করে কান্না শুরু করে দিল। ওদিকে ইথি আর বিথি মাথায় যেন বাস পড়ে গেল। সিদ্দিকী বেগম 3 বোনেরই কাউকে মুখ খোলার সুযোগই দিলেন না। নিজের মতো করে হুকুম জারি করে চলে গেলেন। আসলে তিনি নিজেও এই বিয়ের ব্যাপারে পুরোপুরি রাজি নন, কিন্তু স্বামীর মুখের উপর কিছু বলার সাহস তার নেই। তিনি বলেছিলেন এমনটা না করলেই ভালো হয়, কিন্তু তাতেই উল্টো রাগ ও তাপের শিকার হতে হয়েছে তাকে। এখন আসল কথাটা হলো নিধিকে নিয়ে। ও তো আদ্র ভাইয়ের প্রেমে পাগল একখান মেয়ে। তার থেকেও বড় কথা, দুজনে দুজনকে ভালোবাসে সত্যি সত্যি। কান্না করতে করতে নিধি একটি কথা বারবার বলছে, আমি যদি আদ্র ভাইকে না পাই আমি মরে যাব। ইতির মাথা তখন টেনশনে ফেটে যাচ্ছে। ছাদের এদিক ওদিক ঘুরে ঘুরে হাঁটছে সে, এমনভাবে হাঁটছে কেউ দেখলে নিশ্চয়ই বলবে এই মেয়ে পাগলি। ওদিকে ছাদের কোনায় রেলিংয়ে গা ঘেঁষে এক হাত পকেটে রেখে কফি খাচ্ছেন আলবা।
আর এক ধেয়ে তাকিয়ে আছে ইতির এমন পাগলের মতো হাঁটার দিকে। মূলত আলবাম বোঝার চেষ্টা চালাচ্ছে যে ইতির এমন করে হাঁটছে কেন। কিছু একটা ভেবে চোখ মুখ কুঁচকে নিচ্ছে আলবাম, আবার শীতল চোখে ইতির কাণ্ড দেখছে। সামনে ছিল এক শুকনো সিমেন্টের সিঁড়ি। অসতর্ক মুহূর্তে কপাল গিয়ে খপ করে ঠেকে গেল সেখানে। ব্যথায় কুকিয়ে উঠলেন ইতি। কপালে হাত দিয়ে আলতো করে ঘষে শান্ত করতে চাইল সেই চালা, কিন্তু ব্যথার চেয়ে রাগই যেন দ্রুত মাথায় চড়ে বসলো। মুহূর্তের মধ্যে রাগ 4 গুণ বেড়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে ইতি সিঁড়িটাকে পরপর দুটো চড় মারল, আর তাতে নিজের হাতেই লাগলো ব্যথা। এইবার হাতের ব্যথায় আবার আহ করে উঠল সে। রাগ কমার তো প্রশ্নই নেই, বরং উল্টো এবার পা তুলে সিঁড়িটাকে লাথি মারল ইতি। সঙ্গে সঙ্গে পায়েও ব্যথা। এবার ব্যথায় এক পায়ে লাফাতে লাফাতে আরও রেগে উঠল সে, যেন পৃথিবীর সমস্ত অন্যায়ের উৎস ওই নিরহ সিঁড়িটায়। ওদিক থেকে সব কিছুই দেখছিল আলবাম। ইতির কাণ্ড দেখে তার মুখে ফুটে উঠল চাপা এক মুচকি হাসি। রাগে ব্যথায় লাফাতে থাকা ইতিকে যেন একেবারে শিশুসুলভ লাগছিল আলবামের চোখে। একটু এগিয়ে এসে আলবাম ইতির হাত ধরল, কিন্তু অসাবধানতায় সেই হাতটাই ধরে ফেলল যেটিতে কাল ইঞ্জেকশন পুশ করা হয়েছিল। আলবাম টান দিয়ে ইতির শরীর ঘুরিয়ে নিতেই ইতি ব্যথায় মুখ বিকৃত করে নিল। ব্যথায় কুকিয়ে উঠল ইতি, চোখে পানি টলমল হলো। হাতটা ছাড়ুন। সরি বুঝতে পারিনি। ব্যথিত জায়গায় হাত দিয়ে বুলিয়ে দিতে লাগলো ইতি। আলবাম ইতির পানে কিছুক্ষণ তাকিয়ে ইতিকে বলল, এদিকে আয়। ইতির চোখ মুখ কুঁচকে রেখেছে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। কোনোভাবে এই দাবানলের সাথে কথা বলবে না সে। সেই অনুযায়ী মুখ ঘুরিয়ে রেখেছে ইতি। আলবাম ইতির দিকে সামান্য ঝুঁকে চোখ কুঁচকে বলল, কি হলো? এদিকে ফের। ফিরে কি হবে? অত কথা না বলে যেটা বলছিস সেটাই কর। পারবো না। ঠিক আছে। ব্যথিত জায়গায় ধরে ফেরাচ্ছে। এই না ঘুরে দাঁড়িয়েছি। আলবাম আর কিছু না বলে নিজ হাতে থাকা গরম কফির মগটা আলতো করে ইতির ব্যথার জায়গায় ছুঁয়ে দিল। তাপের ছোঁয়ায় ব্যথাটা যেন ধীরে ধীরে হালকা হয়ে এলো। শরীরের ক্লান্তি গলে গিয়ে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল ইতির মুখে। সে নিঃশব্দে চোখ দুটো বন্ধ করে ফেলল, যেন একটু প্রশান্ত ঘুম নেমে এসেছে তার ভিতরে। আলবাম কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ইতির দিকে, তারপর নিঃশব্দে খুব যত্ন করে ইতির বাহু থেকে কফির মগটা সরিয়ে নিল। ইতি চোখ খুলল তখনই এবং বলল, সরালেন যে? তোর কি চাকর লাগে? তার থেকেও নিচু কিছু লাগেন। আলবাম ইতির কথায় মুখ বাঁকিয়ে নিরন্তরভাবে তার কথার কোনো পাত্তাই দিল না। প্রসঙ্গ পাল্টে বলল, কালকে লোকটা কে ছিল যে তোকে মারতে চায়? আপনার লোক ছিল না তো? হেয়ালি করিস না এতে। জানি না কোন লোক ছিল। সেই লোক কোনো বাল হয় হোক, তা নিয়ে পরে কথা হবে। এখন আমি কি বলি শুনুন। তোর কথা শোনার সময় নেই আমার। এই শুনুন, আমারও বেহুদা কোনো সময় নেই যে আপনার সাথে কথা বলে তা অপচয় করব। অপ্রয়োজনীয় কথাবার্তা আমি বলি না। মানে তুই বলতে চাচ্ছিস যে তুই সবসময় প্রয়োজনীয় কথা বলিস? অবশ্যই হ্যাঁ। যা ভাগ, সেই কথাই শুনবই না। তবে তুই সব অপ্রয়োজনীয় কথা শুনে এমনিই ব্রেন ক্যান্সারে ভুগছে। সত্যি এবার ভীষণ রাগ হলো ইতির। রাগে দিক বেদিক শূন্য হয়ে কোনো কথা না বলে চলে যেতে লাগলো ইতি। তখনই ওড়নায় টান পড়ল ইতির। ঘুরতেই দেখলো আলবাম তার ওড়না এক কোণা টেনে ধরে আছে। তা দেখে দীর্ঘশ্বাস ফেলে ইতি বলে, অপ্রয়োজনীয় কথাবার্তা শুনতে চাচ্ছেন বোধ হয়। হ্যাঁ বল। বলবো না, ওড়না ছাড়ুন। অপ্রয়োজনীয় কথাবার্তা বল, শুনছি। বললাম তো বলবো না, ওড়না ছাড়েন। আগে বল, তারপর। অসহ্য লাগছে কিন্তু। আমারও। বারবার আপনি আমায় অপমান করেন। হ্যাঁ, শতবার, হাজারবার করি। কোনো সমস্যা? এখন বেশি কথা না বলে বল, কি বলতে চেয়েছিলে? ইতির বলার তেমন কোনো ইচ্ছে নেই, তবুও বলতে হবে। এই নিয়ে ঝগড়া করলে চলবে না। ইতি নিজের রাগকে সংযত করে বলল, মা বলেছে আজ নিধিকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি? হ্যাঁ। তুই কিছু বলিস না? মা তো আমাকে কিছু বলার সময়টুকুই দিল না, বরং আমাদেরই রাগ দেখিয়ে চলে গেল। বাবা তো মেজবাবুর সাথে কথা বলতে চেয়েছে। আলবাম কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা তুই যা, আমি দেখছি। ইতি মুখ ভেঙচি কেটে গটগট পায়ে চলে গেল। এই, তুমি সেই মেয়ে না যে রুটি বানাতে গিয়ে ভিন্ন দেশের মানচিত্র বানিয়ে ফেলেছ?
সুন্দর কথাখানা রান্নাঘরে থাকা নিজুমকে বলল। ব্যাস, নিজুমের মটকা চড়কে গেল। নিজুম এখন রুটি বেলার কাজে ব্যস্ত ছিল। যদিও গোল হচ্ছিল না, কিন্তু বাংলাদেশের মানচিত্র হচ্ছিল বটে। সুন্দরের কথাখানা বাস্তবও ছিল বটে। নিজুম রুটি বেলার অবস্থাতে আর চোখে সুন্দরের পানে তাকালো। লুঙ্গি ও শার্ট পরে আছে। যাই হোক না কেন, লোকটাকে এমন পোশাকে দেখতে দারুণ লাগে। বেশ কিছুক্ষণ সেভাবে দেখল নিঝুম এবং বলল, এখানে কি চাই? নিজুমের একটু পাশে একটা আপেল নিয়ে উঁচিয়ে সেখানে বসে আপেলের কামড় দিয়ে খেতে খেতে বলল, দেখতে এলাম বিশ্বের তৃতীয় যুদ্ধ। দেখতে পারছি না কি করছি। বিশ্বের তৃতীয় যুদ্ধ হবে কেন? বুঝলে মেয়ে, বিয়ে করে ফেলো, তাহলে আর এসব করতে হবে না। বিয়ে করে এসব করতে হবে বলেই তো এসব শিখছি। সুন্দরের কথাখানা ভালো লেগেছে। মুস্কি হেসে বলল, যে পুরুষ তোমাকে বিয়ে করবে তার ভাগ্য উজ্জ্বল হবে, বুঝলে তো। সুন্দর হঠাৎ করে নিজুমের শরীরের উপরের নিচ পরক করে নিল। বেশ পাকা গিন্নি লাগছে। ওড়না কোমরে শক্ত করে বেঁধেছে, চুলগুলো আধখোপা করে রেখেছে। দেখতে বেশ সুন্দর, এক অপরূপ রমণী লাগছে। সুন্দরের বুকে ধ্রিম ধ্রিম শব্দ হতে লাগলো। বুকের বাম পাশটা চেপে ধরে মনে মনে বলল, এই অপূর্ব রমণীকে চাই চাই। রান্নাঘরে কোনো কাজ না থাকলে আসতে পারেন। কাজ করার জন্যই তো এলাম। ততক্ষণে নিজুম সুন্দরের হাতে বটি দিয়ে বলে, তাহলে ওই বড় মাছটা দেখছেন, সেটা ওই বটি দিয়ে কাটুন। নিন, ধরুন। সুন্দরের যদিও এতক্ষণ ধরে প্রেম প্রেম পাচ্ছিল, কিন্তু এখন আর পাচ্ছে না। এখন নিজেকে খুব অসহায় লাগলো। মনে মনে বলতে লাগলো, এই মেয়ে যার কপালে আছে তাকে খাটাতে খাটাতে মাইরা ফালাইব। এইসব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা ভাবতে লাগলো। পরক্ষণেই বলল, আসলে 2 করে হাত স্যানিটাইনি করা হয়নি, আর ওই হাতেই তুমি বটিখানা তুইলা দিলা টুকটুকির মা। মুহূর্তে নাক সিটকে নিল নিজুম। সুন্দরের থেকে সরে গিয়ে দাঁত কিরমির করে বলতে লাগলো, ছি ছি, ওয়াক থু, যান, চলে যান এখান থেকে। ব্যাস, নাচতে নাচতে চলে যেতে লাগলো সুন্দর। যাই হোক, এই মিয়ার এমন এক জঘন্য কাজ থেকে বেঁচে গেল তো। আর কি, একটু না হয় ছোট হলো, তাতে কি। যেতে যেতে এক গান বলতে লাগলো, না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বোধ একজনেরই দায়। না রে না, কারুর দারে না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে ভালোবাসি। অলিতে গলিতে পাড়াতে ডেকাতে সারাতে দাঁড়াতে তাড়াতে ভালোবাসি। মুহিন স্বপ্নে বিভোর। মা মা, মাথা ঘুরাচ্ছে, বমি বমি পাচ্ছে, শরীর দুর্বল লাগছে। তাই নাকি? আরে, এ তো খুশি সংবাদ। ততক্ষণে মুহিন কি যেন বুঝে শার্টটা দিয়ে মুখ ঢেকে নিল। তারপর হেলে দুলে দৌড়ে নিচের রুমে গেল। রুমে গিয়ে ঘুমন্ত পিকিকে বিছানা থেকে ডাকতে লাগলো। আদো আদো চোখ খুলল পিকি। ঘুমের রেশ টেনেই বলল, হোয়াট হ্যাপেন মুহিন? গুড নিউজ। হোয়াট? আমি বাবা হতে যাচ্ছি। কি? ও না না, সরি, আমি মা হতে যাচ্ছি। কি? আচ্ছা, আমি মা হব নাকি বাবা হব ঠিক বুঝতে পারছি না। পিকির হঠাৎ করে পেটে ব্যথা শুরু করলো এবং চিৎকার করে পিকি বলতে লাগলো, আমার হসপিটালাইজ করো, আমার পেন উঠেছে। কি পেইন হবে আমার? হসপিটাল যাব আমি? ব্যাস, পিকির কি হলো কে জানে, পা দুখানা ছড়াছড়ি করতে লাগলো। ছড়াছড়ি করতে করতে এত জোরে লাথি মারলো যে সে লাথির বেগে মুহিন খাট থেকে পড়ে গেল। জোরে চিৎকার করতে লাগলো, ও মা গো, আমার কোমর আর বাচ্চা গেল গো। এত জোরে চিৎকার করতে লাগলো যে মহিমের পা লেগে তার মা ধপাস করে মেঝেতে পড়ে গেলেন। অনেক কষ্টে টেনে টুনে মাজায় হাত দিয়ে উঠে ঠাস করে মুহিনের গালে কষে একখানা থাপ্পড় মারল। এবার মুহিম হুঁশে আসলো। চোখ খুলে দেখলো সে মেঝেতে পড়ে আছে, আর তার মা তার দিকে রাগী চণ্ডী রূপে তাকিয়ে আছে। রাগে ফুঁসছে, দাঁত কিরমির করে মিলি বেগম বললেন, সে কতক্ষণ ধরে ডাকছি, কানে কথা যায় না? কত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবি? আমার কোমরটা গেল গো। তোর ভণ্ডামি ছাড়াবো, দাঁড়া, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয়।
এই বলে রাগে বিড়বিড় করতে করতে চলে গেলেন মিলি বেগম। এদিকে মুহিম মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলো আর বলতে লাগলো, আচ্ছা তারপর মাটা হতো কে? আমি তো প্রেগনেন্ট ছিলাম, তাহলে পিকির পেন্ট উঠলো কেন? কিছু একটা মনে হতেই মেঝেতে হাত পা ছড়াছড়ি করতে লাগলো মুহিম। বেশ কাঁদতে কাঁদতে বলল, আমি কি দেখলাম? ছি, কেন কেন দেখলাম? ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতেই মেঝে থেকে উঠল। স্বপ্নটা ভালোই ছিল, কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, এই আর কি। কে মা হবে আর কে বাবা হবে তারা এটাই শিওর ছিল না শুধু। নাইম, তোর মেজো মেয়ে নিধিমামনিকে আমার ছেলে অদ্রের বউ বানাতে চাই, তারই প্রস্তাব নিয়ে এলাম। সোফায় পাশাপাশি বসে আছে 3 ভাই, আর তাদের পাশে দাঁড়িয়ে আছেন 3 জনেরই স্ত্রী। আলিফা বেগম সবার হাতে চায়ের কাপ তুলে দিচ্ছেন একে একে। সিদ্দিকী বেগমের শরীর কাঁপছে, অনাব্রত কোনো অজানা অস্বস্তি গ্রাস করেছে তাকে। নাইম তালুকদার আগেই আন্দাজ করেছিলেন তার বড় ভাই আজ এমন কোনো প্রস্তাবেই দেবেন। তবুও যখন কথাগুলো সত্যিই মুখে এলো তার ভেতরটা জ্বলে উঠল রাগে, কিন্তু মুখে তার কোনো ছাপ নেই, বরং তিনি হেলান দিয়ে বেশ শান্ত ভঙ্গিতেই চুমুক দিলেন চায়ে। তারপর মৃদু হাসি হেসে বললেন, প্রস্তাব ভালো, কিন্তু আমি রাজি না। উপস্থিত থাকা সকলেই চোখ বড় বড় হয়ে গেল। নাজিম তালুকদার হাত থেকে চায়ের কাপ টি টেবিলে রেখে বললেন, কেন? আমি আগে থেকেই নিধির বিয়ে অন্য কোথাও ঠিক করে রেখেছি। আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না। মনে ছিল না বলার, এখন বলেছি। আচ্ছা, ওই সব বাদ। এখন আমি নিধিমামনিকে আমার পুত্রবধূ বানাতে চাচ্ছি। ভাইজান, বললাম তো। কি বললি তুই? দেখো ভাইজান, কথাটা যদি আর্দ্র না হয়ে আলবান হতো তাহলে ভেবে দেখতাম। তুই কি কোনোভাবে আদ্রকে এতিম বোঝাতে চাচ্ছিস? সেটা তুমি মানো বা না মানো, এটাই সত্যি। নাজিম তালুকদার তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে হাত ছাড়লেন। মুখ সামলে কথা বল নাইম, আদ্র আমার ছেলে, ও এতিম না। মাথা গরম করবেন না দয়া করে, মনে রাখবেন ছেলে কিন্তু আবদার করেছে। চোখ বন্ধ করে নিজের রাগকে সংযত করে সোফায় বসে আলিফা বেগমকে বলেন, আলমারি থেকে কাগজগুলো নিয়ে এসো। আলিফা বেগম নিজের ঘর থেকে কাগজগুলো এনে দিলেন নাজিম তালুকদারকে। তিনি কাগজগুলোকে নাইম তালুকদারের সামনে ধরে বললেন, কাগজগুলো দেখ, ভালো করে দেখ। আদ্র এতিম না, আমি ওকে দত্তক নিয়েছি। আমার সব সম্পত্তি 2 ভাগে ভাগ হবে, যা আলমান ও আদ্র দুজনেই সমান ভাগ পাবে। নাজিম তালুকদারের কথাগুলো নাইম তালুকদার শুনলেন কিনা তা অজানা। আমি যা বলার বলে দিয়েছি ভাইজান, আমি মেয়ে দেব না, ক্ষমা করো আমায়। নাইম, আমার ছেলেটা আমার কাছে আবদার করেছে। আমিও তো সব জানি না, মেয়ে আমি দিচ্ছি না। কিন্তু কেন? সমস্যাটা কি সেটা তো বলবি নাকি? সমস্যা অনেক, তুমি বুঝবে না ভাইজান, এ নিয়ে আমাকে জোর করো না। ওরা দুজন দুজনকে ভালোবাসে নাইম, ছেলে মেয়ে দুটোর ভালোর কথা চিন্তা করে হলেও। ওসব ভালোবাসা টালোবাসা সীমিত, এক সময় সব ঠিক হয়ে যাবে। এসব কি বলছো ভাই? সে ছোট্ট থেকে। কথা শেষ হতে না দিয়েই নাইম তালুকদার চলে যান। পেছনে ঘুরে আবার বলেন, আজ নিধিকে দেখতে আসবে, সবার উপস্থিতি কাম্য করছি। নিধিকে দেখতে পাত্রপক্ষের লোকজন এসেছে আজ। ড্রয়িং রুমে জমে উঠেছে এক নিরব উত্তেজনা। পাত্র, তার বাবা, মা ও ছোট ভাই সবাই এসে সোফায় পরিপাটি হয়ে বসেছে। পাত্র এক নামী বহুজাতিক মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। পরিবারটিও যথেষ্ট সচ্ছল ও অভিজাত, তাদের পোশাক আশাকই পরে দিচ্ছে। সিদ্দিকী বেগম ও মিলি বেগম নাস্তা পরিবেশন করছেন। চা, সমোসা, কাবাবের গন্ধে ঘরটা মোমো করছে। সবার মুখে সৌজন্যের হাসি, তবু এক অদৃশ্য অস্বস্তি ঘুরপাক খাচ্ছে, যা তাদের তীব্র পীড়া দিচ্ছে। পাত্র দেখতে বেশ স্মার্ট, আত্মবিশ্বাসী বলেই মনে হলো, কিন্তু তার হাঁটু অনাব্রত কাঁপছে, থামছেই না। সিদ্দিকী বেগমের চোখে পড়ল সেই শুষ্ক কম্পন। তিনি চুপচাপ তাকিয়ে রইলেন, বুঝতে পারলেন না এই কম্পনের কারণ। কিসের জন্য এই উত্তেজনা? নার্ভাসনেস নাকি অন্য কিছু? পাত্রের বাবা কথার মাঝে বললেন, মেয়েকে আনুন, তবে। নাইম তালুকদার সিদ্দিকী বেগমকে ইশারায় নিধিকে আনার হুকুম আরোপ করলেন। সেই অনুযায়ী নিধিকে আনার জন্য ঘরমুখো হলেন। তখনই দেখলেন তার 3 কন্যা সোফার দিকেই এগিয়ে আসছে। ইতি ও বিধির মাঝখানে
নিধিকে নিয়ে একে বেঁকে হাঁটছে। নীল শাড়ির আঁচল দিয়ে বড় করে ঘোমটা টেনে রেখেছে নিধি। মুখ অনাবৃত, ঘোমটাখানা পেট বরাবর পড়েছে হয়তো। উপস্থিত থাকা সকলে একটু থতমত খেয়ে গেল, কারণ মেয়েকে তো কেউ এখনো আনতেই যায়নি, তার আগেই আসছে। যাই হোক, এই নিয়ে বেশি মাতামাতি করলো না উপস্থিতগণ। কিন্তু সিদ্দিকী বেগমের মুখ হা হয়ে আছে। তিনি তো মা, তিনি তার এই 3 কন্যাকে ভালো করেই চেনেন। এরা কিছু একটা যে ফোন দিয়ে এঁটেছে তা ভালো করেই বুঝলেন মা সিদ্দিকী বেগম। নাইম তালুকদারও কিছুটা অবাক হলেন, তবে তার নিমিষেই উবড়ে গেল। ইতি ও বিধির মুখে চওড়া হাসি দিয়ে সোফায় নিধিকে বসালো। পাত্রের হাঁটু এবার আরও বেশি করে কাঁপতে লাগলো, মাথা নিচু করে রেখেছে, চোখ তুলে নিধিকে দেখার সাহস পাচ্ছে না। পাত্রের বাবা নিধির এত বড় ঘোমটা দেখে বললেন, মা, এত বড় ঘোমটা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কি রে, এত বড় ঘোমটা দিয়ে রেখেছিস কেন? ঘোমটা তুই। উফ মা, চুপ থাকো তো। সিদ্দিকী বেগম আর কিছু বললেন না। ইতি নিধির কানে ফিসফিস করে বলে, ঘুমটা তোর এবার। তড়িৎ বেগে ঘোমটাটা তুলল নিধি। ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলে এক প্রকার ভয়ঙ্করভাবে আটকে উঠল নিধির মুখ দেখে। নিধি দাঁত বের করে খিলখিল করে হাসছে। নিধির কপালে 2-3টা বড় টিপ দেখা গেল। চোখের উপরে নিচে ভর্তি কাজলের কারণে চোখগুলো ভয়ঙ্কর দেখাচ্ছে। দেখতে একদমই বাজে লাগছে, কিন্তু পাত্রের মা নিধির এই সাজে যেন মুগ্ধ হয়ে হারিয়ে গেলেন অন্য জগতে। তিনি নিজ বাহু দিয়ে পাশে থাকা তার ছেলে অর্থাৎ পাত্রকে ধাক্কা দিতে লাগলেন এবং ফিসফিস করে বললেন, মাথা তুলে মেয়েটাকে দেখ, একদম তোর নাতির মতো দেখতে। আহা, সেই টানা চোখ, সেই চোখে গাঢ় করে কাজল, সেই বড় টিপ। আমি তো এই মেয়েকে আমার বউ বানাবো। মাথা তুল, দেখ। পাত্র বিরক্তিতে নাক মুখ কুঁচকে বাধ্য হয়ে নিধির মুখপানে তাকাতে ভয়ে আটকে উঠল। বিকট শব্দে চিৎকার করে সোফার উপরে পা দুটো তুলে উঠে বসলো। তার মায়ের পিঠের পাশে মুখ লুকিয়ে বলতে লাগলো, মা মা ভূত, আবার সে ভূত দেখেছি, কিছু করো মা। উপস্থিত থাকা সকলের চোখ বড় বড় হয়ে গেল পাত্রের এহেন কাণ্ডে। ভূত বলাতে নিধির রাগ হলো, কিন্তু তা প্রকাশ পেল না। এখন তেমন কিছু করলে চলবে না। পাত্রের বাবা মা দুজনে ছেলের এমন কাণ্ডে লজ্জিত বোধ করলেন। পাত্রের বাবা আর চোখে বারবার তার ছেলেকে শাসাচ্ছেন। পাত্রের মাও তার ছেলেকে পিঠ থেকে সরানোর অনেক চেষ্টা করছেন, কিন্তু তার ছেলে আরও বেশি করে তার পিঠে সেটে যাচ্ছে। নাইম তালুকদার মেয়ের এমন সাজ দেখে রাগে ফেটে যাচ্ছেন। ইতি ও বিধির দিকে রাগী চোখে তাকাচ্ছেন। ইতি ও বিধি একটু ভয় পেলেও তা পাতা দিচ্ছে না। নাইম তালুকদার নিধিকে কিছু বলতে যাবেন, ঠিক তখনই পাত্রের বাবা নিধিকে প্রশ্ন করেন, মা, তোমার কপালে 2টা টিপ কেন? আচ্ছা আঙ্কেল, বলেন তো আমি কি রঙে টিপ পরেছি? লাল কালো? কালো কেন পরেছি জানেন? কেন? কুনজর থেকে বাঁচার জন্য। ও, তাহলে লাল কেন পরছো? কুনজরকে মেরে রক্তাক্ত করার জন্য। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমান। হ্যাঁ জানি, তবে প্রথম আপনার মুখে শুনলাম, এই জন্য খুশি লাগছে খুব। তোমাকে একদম আমার মায়ের মতো দেখতে। তোমাকে আমার পছন্দ হয়েছে মা। পাত্রের বাবা রাগী চোখে তাকাতেই তিনি আর কিছু বললেন না। এ কথা শুনে ইতি ও বিধি ও নিধি 3 জনেরই মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল। নিধি রাগী চোখে ইতি ও বিধির পানে তাকালো। বিধি ঝুঁকে নিধির কানে কানে বলল, প্ল্যান বি। মাথা ঝাঁকালো নিধি। তারপর ট্রে থেকে 1 কাপ চা নিয়ে পাত্রের সামনে এগিয়ে ধরলো। পাত্র অনাব্রত কেঁপে যাচ্ছে। তার মায়ের খোঁচাখুচিতে কোনো রকমে ভালো হয়ে বসে নিধির থেকে চাখানা নিল। কাঁপুনির কারণে পাত্রের হাত থেকে চায়ের কাপ সহ চা পড়ে গেল কোলে। মজার ব্যাপার হলো যে পাত্রর কোলে পড়ে যাওয়া চাগুলোকে অনাব্রত হাত দিয়ে তোলার চেষ্টা করছে। কি করবে বুঝতে পারছে না ভয়ে। প্রাইভেট পার্টেও পড়েছে চা। ভীষণ অস্বস্তি লাগছে এজন্য। ভাগ্যিস চা খানা গরম ছিল না। পাত্রের মা তার হাতখানা চেপে ধরে থামালেন ও বললেন, কি করছিসটা কি? পাত্র কিছু বলল না। পাত্রের মা নিধির দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, মা,
হরলিক্সকে নিয়ে একটু ওয়াশরুমে যাও তো। আমার বোন কেন একটা ছেলেকে হিসু করাতে নিয়ে যাবে শুনি? না মা, হরলিক্স ওর প্যান্টটা পরিষ্কার করবে। এমন নাম শুনে 3 বোনেরে খুব হাসি পেল, কিন্তু হাসি চেপে রাখলো। বিথি ছোট করে আবার বলে, ও আপনার ছেলে যেভাবে নড়াচড়া করছে তাতে সবাই বুঝবে যে ওনার হিসু পেয়েছে। পরক্ষণে বিধি চোখ চলে যায় তার বাবার ক্ষুদ্র লাল চোখ জোড়ায়। মুহূর্তে মাথা নিচু করে ফেলল বিধি। নাইম তালুকদার রাগ সংবরণ করে বললেন, নিধি, হরলিক্স ওয়াশরুমে দেখিয়ে দাও। নিধি মাথা নেড়ে হ্যাঁ বলে। হরলিক্স তার মায়ের জোড়াজুড়িতে উঠিয়ে নিধির সাথে যায়। নিধির পেছন পেছন ইতিও বিধিও যায়। তা দেখে সিদ্দিকী বেগম অসহায় মুখ নিয়ে দৃঢ় বিশ্বাস থেকে বলেন, গেল, এই ছেলে আজ গেল। হরলিক্স নাম শোনার পর থেকে ইতির মনে একটাই প্রশ্ন, হরলিক্স নামটা কেন রাখলো? আরও তো নাম ছিল নাকি? নিধি হরলিক্সকে বেসিং দেখিয়ে দিল। হরলিক্স কোনো কথা না বলে ট্যাপ চালু করে প্যান্ট পরিষ্কার করতে লাগলো আর বারবার আল্লাহর নাম নিতে থাকলো। হাতটা ধুয়ে সামনের দিকে ঘুরল হরলিক্স। ঘুরতেই দেখলো তার গলায় একটা বটি, একটা ছুরি ও একটা দা বসানো। হরলিক্স কাঁপতে লাগলো, মাত্রা অতিরিক্ত ভয়ে। বেচারার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। নিধি বেশ রাগী কণ্ঠে ভাব দেখিয়ে বলে, তুই জেনে বুঝে গরুর লেজে পা দিয়েছিস। বলদি গরুর লেজ নয়, ওটা সাপের লেজ হবে। ও হ্যাঁ, তুই সাপের লেজে পা দিয়েছিস। কি করেছি আমি? কি করিসনি সেটা বল। আচ্ছা, কি করিনি? আরে হলো ব্যাং রে। এখন কি বলি শোন, তুই তোর বাপ মারি গিয়া বলবি যে আমার মেয়ে পছন্দ হয়নি, বিয়ে করতে পারবো না। যদি না শুনিস তো পার দো, এখানে লাশ পড়বে তোর শ্মশানে। ইতি ও বিধি দুজনের হাত দিয়ে নিজেদের কপালে হালকা বাড়ি মারে নিধির ভুল উক্তি শুনে। ইতি তো দাঁত কিরমির করে নিধিকে বলতে লাগলো, বলদি ওই উক্তিটার গায়ে দিলি তো কলঙ্ক লেপে। কেন? সঠিকই তো বললাম। ওরে চেংড়ি, ওটা পাতবো হবে না, মারবো হবে। ও ভুলে ফেলেছি। কথা বলেন মিয়া। কি বলবো? ওরে হোলা ব্যাংরে, এই বিয়ে হবে না তো তা আপনার বাবা মারে বলে দিবেন। আচ্ছা। আপনার গলায় যে বটি, দা, ছুরি ধরেছিলাম, এসব আবার বলিয়েন না কাউকে। হরলিক্স ছাড়া পেতেই শার্টটা টেনে টুনে ঠিকঠাক করে নিল। আমতা আমতা করে বলল, আপনারা ভয় পাচ্ছেন বোধহয়। বিধি আবার গর্জে আসে হরলিক্সের কাছে, আবার গলায় ছুরি ধরে দাঁত দিয়ে ঠোঁট চেপে বলে, হুশ, আমরা ভয় পাই না। আমরা হলাম এই দেশের, শুধু দেশে না পুরো বাংলাদেশেই বিশ্বস্ত নাম করা 3 লেডি মাফিয়া। আমাদের তো অনেক নাম যশ খ্যাতি, আপনি জানেন, এমনকি সবাই জানে। না, জানি না। হ্যাঁ বল, এত চাপা মারার কি দরকার ছিল? তুই চুপ থাক। বিধি এবার নিধিকে বলে, নিধি, হরলিক্সকে আমাদের গ্যাংয়ের ছবিটা দেখাতো। এই যে দেখেন। আমি তো এখানে অনেকগুলো হাঁস মুরগি, গরু, ছাগলের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাই আমাদের গ্যাং। ভুলবশত আমরা তাদের সাথে ছবি তুলতে পারিনি। তাদের অবেলা প্রাণী ভেবে ভুল করবে না, ওরা কিন্তু ভয়ঙ্কর। ঠিক হয়ে আছে, এরাই আসল প্রতিভার অধিকারিনী। আচ্ছা, কাউকে কিছু বলবো না? আপনাদের সাথে দেখাই হতো না, বলুন কেন? কেন? গতকালই আমি আমেরিকা চলে যেতাম, এবার বলুন কেন যাইনি? কেন জানোনি? প্লেনের চাকা হঠাৎ করে ব্লাস্ট করলো, তাই। ও। এবার বিটি একটা জুসের বোতল হরলিক্সের সামনে দিয়ে বলে, এটা খেয়ে নিন। কি এটা? আগে খান। না, আগে বলেন। এখন খাবেন কি খাবেন না? হ্যাঁ, খাবো। এই বলে ঢকঢক করে বোতলে থাকা জুসগুলো খেয়ে নিল হরলিক্স। ইতি, বিথি ও নিধি স্বস্তি নিঃশ্বাস ফেলল। সেটি খেয়ে বেশ কিছুক্ষণ পর হরলিক্সের মাথা ঘুরতে লাগলো। সব কিছু ডবল দেখতে লাগলো। মস্তিষ্কের এক অন্যরকম শান্তি অনুভব হলো। ব্যাস, কি যেন দেখে হো হো করে হাসতে শুরু করে দিল হরলিক্স। তা দেখে ইতি, বিথি ও নিধিও হাসতে শুরু করে দিল। ইতি 5 আঙ্গুল হরলিক্সের সামনে দিয়ে বলে, এখানে কয়টা আঙুল বলেন তো? 10 গ্রাম একটা। 3 বোনই মুখে হাত চেপে হাসতে লাগলো। বিতি হাসতে হাসতে বলল, শালার ভালো নেশা ধরেছে রে। ব্র্যান্ডেড হুইস্কি বলে কথা? এত নেশা হওয়ার তো কথা না। হুইস্কির পুরো বোতলটাই জুসে মিক্স করেছে।
ইতি ও বিথি জোরে নিধির মাথায় একটা টোকা বসিয়ে বলল, কি বললি? ওরে দাবানল ভাই দেখলে আমার মেরে ফেলবে রে। বোতলের অস্তিত্বই রাখি নাই। তিন বোনই নানা ধরনের তর্ক বিতর্ক করে সামনে তাকাতেই দেখলো হরলিক্স নেই। ইতি, বিথি ও নিধি হরলিক্সকে খুঁজতে লাগলো। তখনই সুহানার চিৎকার ভেসে এলো, ও মা, গেলাম গো। তিনজনই সেদিকে তাকালো। সেদিকে দৌড়ে গেল তিনজনই। সুহানার উপরে হরলিক্স পরে পাগলের মতো জোরে জোরে হাসছে। সুহানা রাগে ফেটে যাচ্ছে আর বলছে, ওই বলা কেডা তুই? ওঠ, আমার উপর থেকে ওঠ কইতাছি। হরলিক্স তা উঠল না, সুহানার উপরে ওভাবেই পড়ে রইল। সুহানার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রাগে দিক বেদিক শূন্য হয়ে দুই হাত দিয়ে হরলিক্সের বুক বরাবর ধাক্কা দিয়ে ফেলে দিল সুহানা। মেঝেতে চিত হয়ে পড়ল, কিন্তু তাও হাসি থামছে না। পাগলের মতো হরলিক্স হাসতেই আছে। সুহানা নিজের কোমরখানা ধরে টেনে টুনে বহুত কষ্টে উঠালো। অসহায় মুখে গালে দিতে লাগলো, নাওয়ার বাচ্চা, গোলাপের পুত, বালছিরা, আমার কোমরে যদি কিছু হইছে তো তোরে জেলের ভাত খাওয়ামু। বিতি তড়িৎ বেগে এসে সুহানাকে চেপে ধরে বলল, চুপ কর বোন, চুপ। এটা তোর মুখ নয়, এটা আন্তর্জাতিক বোমা। সুহানা চুপ হলো। কিছুক্ষণ পর হরলিক্স উঠে দাঁড়ালো। সুহানার দিকে এগিয়ে এসে দুই হাত দিয়ে সুহানার গাল টেনে বলে, ওলে ওলে গুলু মুলুটা, নাম কি তোমার? সুহানার রাগে তাপে এক ঝটকা দিয়ে সরিয়ে দিল হরলিক্সের হাত। হরলিক্স হালকা হাতে ব্যথা পেল। আবার এলো সুহানার কাছে, এসে বলল, ওই বাবু, তোমার গালগুলো এত নরম কেন? আর অনেক সুন্দর, আমি খেতে চাই। এমন কথা শুনে উপস্থিত থাকা ইতি, বিথি, নিধি ও সুহানা চারজনের চোখ বড় বড় হয়ে গেল। ইতি, বিথি ও নিধি অসহায়ের মতো ছটফট করছে। তারা কি চেয়েছিল আর কি হয়ে যাচ্ছে, এটাই ভয়ে আটকে উঠছে বারবার। সুহানা আরও খেপে গেল। রাগ দেখিয়ে হরলিক্সকে বলতে লাগলো, আই তোরে খাওয়া বের করছি, বাল আই দেখি তোর কত সাহস। ব্যাস, হরলিক্স করে বসলো আরেক কাজ। তড়িৎ বেগে এগিয়ে সুহানার গালে গাঢ় করে চুমু খেলো। আসমান ভেঙে পড়ল সুহানা ও ইতি, বিথি ও নিধির মাথায়। সুহানার শরীরে কম্পন শুরু হয়ে গেল। হরলিক্স এখনও তার গালে ঠোঁট ছুঁয়েই আছে। সুহানার শরীর জমে গেছে, মেয়েটার নড়ার শক্তিও পাচ্ছে না। ইতি, বিথি ও নিধি সেদিকে ভ্যাবলার মতো হা হয়ে চেয়ে দেখছে, আর একের পর এক শুকনো ঠোক গিলছে। তখনই এক ভারী কণ্ঠস্বর ভেসে আসলো, হরলিক্স। তাও হরলিক্সের কোনো ভুরুক্ষেপ দেখা গেল না। এবার হরলিক্সের বাবা তার দিকে এগিয়ে আসলেন। সুহানার কাছ থেকে টেনে হিসড়ে হরলিক্সকে সরালেন। নাইম তালুকদার ও বাড়ির বাকি সদস্যরা এমন দৃশ্য দেখে চোখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছেন। হরলিক্সের এমন কাণ্ডে তার বাবা মা লজ্জায় মাথা নুয়ে রাখলেন। হরলিক্সের বাবা হরলিক্সকে জোরে একটা চড় মারলেন। সুহানার মাথা নুয়ে আছে। ইতি, বিথি ও নিধি ভয়ে কাঁপছে। নাইম তালুকদার তার বাড়ির মেয়েকে অসম্মান করছে এটা ভেবেই রাগে কাঁপছেন। নাইম তালুকদার নিজের রাগকে আর সংযত রাখতে না পেরে চিৎকার করে বললেন, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। হরলিক্সের বাবা নাইম তালুকদারের কাছে এগিয়ে এসে বললেন, মাথা গরম করবেন না নাইম তালুকদার, আমার ছেলে এমন কাজ করতে পারে না। দেখেন ছেলেটা কেমন করে দুলছে, ওকে দেখলেই মনে হচ্ছে যে সে নিজের মধ্যে নেই। আমি কিছু জানতে বা বুঝতে চাই না। ও আমার বাড়ির মেয়েকে অসম্মান করেছে, সেটা যেভাবেই করুক না কেন, অবশ্য তা অন্যায় করেছে। চলে যান। আর কোনো কথাই বলতে দিল না হরলিক্সের বাবাকে। এদিকে হরলিক্স তার বাবার গালে একের পর এক চুমু খাচ্ছে আর বলছে, বাবা, তোমার গালগুলো এত নরম কেন? হরলিক্স, কি করছোটা কি? আমি তোমার বাবা হই, নিজেকে সামলাও। হরলিক্সের মা, তোমার ছেলেকে সামলাও, না হলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, বলে দিলাম। হরলিক্সের মা হক চকিয়ে ছেলের কাছে গেলেন। ছেলেকে ধরে বললেন, হরলিক, তুই এমন করছিস কেন বলতো? বাবা আমার, মান সম্মান আর ডুবাস না। হরলিক্স চোখের পাতা ঝাপড়ে ঝাপড়ে তার মাকে দেখতে লাগলো। পরক্ষণে তার মায়ের গাল দুখানা টেনে টেনে বলতে লাগলো, গুলু গুলু পাপ্পা। ওগো হরলিক্সের বাবা, আমার ছেলেটা এমন করছে কেন গো?
হরলিক্সের বাবা নাইম তালুকদারকে অনেক বোঝালেন যে এসব অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে, কিন্তু নাইম তালুকদার বুঝতে নারাজ। হতাশ হয়ে হরলিক্সের বাবা মা তাদের মাতাল ছেলেকে নিয়ে চলে গেলেন। নাইম তালুকদার নিজের ঘরে যাওয়ার আগে ইতি, বিথি ও নিধির দিকে তাকিয়ে বললেন, বিয়ে কিন্তু হবেই, মনে রেখো। এই বলে চলে যান তিনি। ইতি, বিথি ও নিধি মা সিদ্দিকী বেগম তাদের দিকে এগিয়ে এসে ক্ষুদ্র কণ্ঠে বলেন, এসব তোদের কাজ তাই না? 3 বোনে মাথা নাড়িয়ে না বলল। সিদ্দিকী বেগম সুহানার দিকে এগিয়ে গেলেন। মেয়েটা এখনো পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। সিদ্দিকী বেগম সুহানার মাথায় হাত দিয়ে বলেন, এসব ভুলে যাও মা, সোনা মা আমার। এই বলে তিনিও চলে যান। ভয় সব উপড়ে গেল 3 বোনেরই। সিদ্দিকী বেগম চোখের আড়ালে যেতে নিধির খুশিতে নাচতে শুরু করে দিল। নিধির সাথে ইতি ও বিথিও নাচতে শুরু করে দিল। গানের কথা মনে পড়তে ইতি বলে, গান ছাড় রে আবাল। ইতি ফোন বের করে হালকা সাউন্ড দিয়ে গান ছাড়লো। গানের তালে তালে 3 বোনই একসাথে সুর তুলে বলছে, হাম উসকে পাস যাতে হে মাগার পাদিস না। সুহানার চোখ মুখ কুসকে এতক্ষণ যাবৎ ইতি, বিথি ও নিধির নাচই দেখছিল, কিন্তু পাদিস না এই কথা শুনে জোরে হাসতে লাগলো সুহানা। বিথি সুহানার এক হাত টেনে নিজের দিকে আনলো। ব্যাস, হাসতে হাসতে সুহানাও নাচতে শুরু করে দিল। রাত 8টা। আদ্র, দিগদর্শক ও আলবাম 3 জনই নিধির বাবা নাইম তালুকদারের ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার দিক নিধি সবটা জানিয়েছে আদ্রকে। তারপর অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নাইম তালুকদারের রুমে এসেছে আদ্র। আদ্রের মনটা প্রচুর খারাপ, কিন্তু তা বোঝা দেয়। আদ্র ভালো করেই জানে নিধির বাবা কেন তাকে জামাই মানতে রাজি না, কিন্তু এখন সেসবের কোনো ধার ধারছে না আদ্র। এখন তার কাছে নিধিই প্রধান প্রায়োরিটি। আদ্রের মতে নিধির বাবার পা ধরে হলেও নিধিকে চেয়ে নেবে, তাও নিধিকে তার চাই। আদ্রের এখন আর আগের মতো ঘুম হয় না। চোখ বন্ধ করলে নিধিকে হারানোর বেতারক যন্ত্রণা তাড়া করে বেড়ায়। নিঘুমেই 2 রাত পার করে দিল। আলবাম আদ্রের ঘাড়ে চাপড় মেরে বলে, যা আর্দ্র, ভয় করছে রে, যদি নিরেট না বলে দেয় তখন? এখন ভয় করার সময় নয় আত্র, যা। তোরাও চল না। না, তুই আগে যা, আমরা পরে যাব। আমরা এখানে আছি, তুই যা। আদ্র শুকনো ঢোক গিলে ঘরে প্রবেশ করলো। সিদ্দিকী বেগম এখন ঘরে নেই, রান্নাঘরে কাজ করছেন। আদ্র ঘরে ঢুকে এপাশ ওপাশ সব পাশে তাকালো, কিন্তু নাইম তালুকদারকে পেল না। হঠাৎ এক গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। বেলকনিতে আমি। আদ্র তা অনুসরণ করে বেলকনিতে গেল। নাইম তালুকদার কেদারায় বসে আছেন। আদ্রের দিকে না তাকিয়ে বললেন, কিছু বলবে? হ্যাঁ মেজো বাবা। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন নাইম তালুকদার। আদ্রের মুখোমুখি হয়ে বললেন, নিধি আর তোমার বিয়ের দাবি নিয়ে এসেছো তোর না? হ্যাঁ। আমি তা আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি তোমার বাবাকে। এই বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। আদ্র সাহসের সাথে বলে দিল, নিধিকে ভালোবাসি আমি মেজো বাবা। ভুলে যাও। আমাকে কেন মেয়ে দিতে চাইছেন না মেজো বাবা? জানি না। কথা এড়িয়ে যাচ্ছেন কেন? আমার মেয়েকে তোমাকে দেব না, এখন তোমার যা ইচ্ছা তাই করো। আমি নিধিকে অনেক সুখে রাখবো মেজো বাবা, আগলে রাখবো, ঠিক যেভাবে আপনি এতদিন যাবৎ রেখেছিলেন। এত কথা শুনতে চাচ্ছি না আদ্র। একটা কথা বলি মেজো বাবা। কি? থাক, না বলি। ঠিক আছে। নিধিকে ছাড়া আমার চলবে না মেজো বাবা, দিয়ে দেন না আপনার মেজো মেয়েটাকে। বললাম তো না। কিন্তু কেন? জানি না। আদ্রের চোখ ছলছল করে উঠল, কিন্তু তা দমে গেল না। নিধিকে নিচের করে নেওয়ার এই যুদ্ধে আদ্রকে জিততেই হবে। এতে যা করতেই হোক না কেন তাই করবে আদ্র। হঠাৎ আদ্রের মাথায় এক উপায় এলো। ব্যাস, সাথে সাথে নাইম তালুকদারের 2 পা জড়িয়ে ধরে আহাজারি করে বলতে লাগলো, মেজো বাবা গো, আপনার মেজো মেয়েটাকে দিয়ে দেন প্লিজ, আমার আর কিচ্ছু লাগবে না গো মেজো বাবা। নাইম তালুকদার হকচকে উঠলেন আদ্রের এহেন কাণ্ডে। পা ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলেন এবং বলতে লাগলেন, আদ্র করছোটা কি? পা ছাড়ো, ওটো বলছি। নাইম তালুকদার লুঙ্গি পরেছেন, তাতে টান ধরল নাইম তালুকদারের, কিন্তু আদ্র তার মতো করে পা ধরে আহাজারি করেই যাচ্ছে। নাইম তালুকদার বারবার বলতে লাগলেন যে পা ছাড়ো।
তিনি বলতেও পারছেন না যে লুঙ্গি খুলে যেতে পারে, কিন্তু কে শুনে কার কথা। আদ্র তো আজ আটঘাট বেঁধেই এসেছে পার্মানেন্টভাবে নিধিকে নিজের করে নেওয়ার জন্য। এবার পা দুটো ধরেই বেশি জোরাজুরি করতে লাগলো আদ্র। ব্যাস, লুঙ্গিতে এক প্রকার বেশি টান পড়ল। তারপর লুঙ্গি আদ্রের মাথায় পড়ল।